নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবিডি ইমিটেশন। আমি স্বপ্নময়। আজ তোমাদের চলে এসেছি দশম শ্রেণীর গণিত সরল সূত্রকথা অর্থাৎ কোষে দেখি দুইয়ের তৃতীয় পার্ট নিয়ে। প্রথম দুটো পার্ট তোমাদের কমপ্লিট করেছিলাম। প্রথম দুটো পার্টে তোমাদের এই 15 দাগের অঙ্ক পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজ তোমাদের 16 থেকে হবে। তো বলবো, যারা কোষে দেখি দুই অর্থাৎ সরল সূত্রকথার অঙ্ক ভালো করে পারো না বা জানো না, তাদের বলবো অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর অঙ্কগুলো দেখবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা একদম নির্ভুলভাবে সব জেনে যাবে। আজকে দেখো চেষ্টা করব 16, 17, 18, 19, 20 এই 5টা অঙ্ক করানোর। আর পরের পার্টে 21 দাগের এর এমসিকিউ, 21 দাগের বি এর সত্য মিথ্যা, 21 দাগের সি এর যে শূন্যস্থান পূরণ এবং 22 দাগে যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো হয় এমসিকিউ, সেইগুলা তোমাদের শেষ করব। তাহলে আজ দুটো পার্ট হবে, আজকের একটা পার্ট আর পরের দিন একটা পার্ট, ঠিক আছে? তো আজ তোমাদের দেখো 16 থেকে শুরু হবে। তো অঙ্ক এই 16, 17, 18, 19, 20 এই 5টা অঙ্ক, তোমরা স্টার মার্ক দিয়ে দেবে। এই 5টা অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা পড়বে মাধ্যমিকে, ঠিক আছে? এই 5টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। আর 13 অঙ্কটা কোষে দেখি 2-এর 13 অঙ্কটা। তো আর কথা বাড়াচ্ছি না, তো শুরু করছি। আমার ঠান্ডা লেগেছে, তাই বলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আশা করি। তো দেখো 16 অঙ্কটা কী বলতে হবে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। তো কর্মক্ষেত্র যাই হোক একটা জব করতেন তিনি, সেই জব থেকে যখন রিটায়ারমেন্ট নিলেন তখন কী করলেন না 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। কিছু টাকা ব্যাংকে ও কিছু টাকা পোস্ট অফিসে। তো 1 লাখ টাকা পেয়েছিলেন, তার মধ্যে কত টাকা ব্যাংকে কত টাকা পোস্ট অফিসে বলা যায়, বলেছে কিছু টাকা ব্যাংকে ও কিছু টাকা পোস্ট অফিসে রাখে। প্রতি বছর তিনি সুদ বাবদ 5,400 টাকা পান। মানে ব্যাংকে এবং পোস্ট অফিসের যে সুদ পায় ওটা মিলিয়ে টোটাল মোট সুদ পায় 5,400 টাকা। খুব সোজা একটা অঙ্ক। দেখো বলছে ব্যাংকে ও পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদের হার। তাহলে প্রথম ব্যাংকে বলেছে, তাহলে ব্যাংকে সরল সুদের হার হবে যে 5% আর পোস্ট অফিসে সরল সুদের হার হচ্ছে 6%। দুটি বার্ষিক মানে 1 বছর। তবে তিনি কোথায় কত টাকায় জমা রেখেছিলেন। দেখো আমি প্রথমেই বলি তোমাদের 1 লাখ হিসাবে ভাববে না কিন্তু তোমরা কিন্তু 1 লাখ হিসাবে ভাববে না। আবারও বললাম, তোমরা কিন্তু 1 লাখ হিসাবে ভাববে না। তোমরা যখন ভাবো, তোমরা আমি কথাই বলছি, ভাবো 100 টাকা। ধরো 100 টাকার মধ্যে মানে অবসর ওই আসলাম যে অবসর নিল, 100 টাকা উনি পেলেন। 100 টাকার মধ্যে ধরো আমি বলছি 70 টাকা তিনি ব্যাংকে রাখলেন। তাহলে পোস্ট অফিসে রাখলেন কত? 100 টাকার মধ্যে 70 টাকা যদি ব্যাংকে রাখেন, তাহলে পোস্ট অফিসে রাখবে 30 টাকা। কী করলাম, 100 থেকে 70 বিয়োগ দিলাম, তাই না? 100 টাকার মধ্যে 70 টাকা যদি আমাদের ব্যাংকে রাখেন, তাহলে পোস্ট অফিসে আর 30 টাকা রাখবেন। 100 থেকে 70 বাদ 30 হলো। তাহলে আমি দেখো ব্যাংকে কত রেখেছিলেন জানি না, পোস্ট অফিসে কত রেখেছিলেন জানি না। তাহলে আমি ধরি ব্যাংকে টাকা রেখেছিলেন X টাকা, তাহলে পোস্ট অফিসে কত রাখবেন 1 লাখ মাইনাস X টাকা। ব্যাপারটা বুঝতে পারলাম তো? 1 লাখ মাইনাস X টাকা। তাহলে দেখো, তাহলে আমাদের 16 অঙ্কটা, তাহলে ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা রেখেছিলেন এবং আসলাম চাচা পোস্ট অফিসে কত রেখেছিলেন 1 লক্ষ মাইনাস X, তাই না? বুঝতে পারলে তো কেসটা কি? আমি আবারও বলছি 100 টাকা বা 50 টাকা হিসেবে ভাবো। ধরি 50 টাকা হিসেবে যদি ভাবো, 30 টাকা ব্যাংকে রেখেছিলেন,
তাহলে পোস্ট অফিসে রাখলে আমাদের 20 টাকা, মানে 50 মাইনাস 30, তেমনই টোটাল টাকা আমাদের 1 লাখ টাকা। তাহলে 1 লাখ মাইনাস এক্সি হচ্ছে আমাদের কি, তাহলে ওই পোস্ট অফিসে রেখে দিলেন। যদি আমি ব্যাংকের ক্ষেত্রে ধরি হলো, এবার আমি পয়েন্ট করছি ব্যাংকের ক্ষেত্রে। কি পয়েন্ট করছি ব্যাংকের ক্ষেত্রে? ব্যাংকের ক্ষেত্রে তো ব্যাংকের ক্ষেত্রে আমাদের আসল কত, আসল তো আমরা ধরেছি ব্যাংকের ক্ষেত্রে আসল সমান কত টাকা, x টাকা, তাই না? আসল x টাকা। সুদের হার কত বলেছে ব্যাংকের ক্ষেত্রে, বার্ষিক সুদের হার। আর বার্ষিক সুদের হার বলে লিখছি না, শুধু সুদের হার লিখে দিচ্ছি। সুদের হার কত বলেছে, 5%। সময় তো আমাদের বার্ষিক বলে দিয়েছে, মানে 1 বছর। সময় তো আমাদের 1 বছর। তাহলে এখান থেকে আমাদের সুদ কী হবে, সুদ আই সমান কী হবে, PTR/100 লিখতে পারো, আমরা জানি বলে লিখতে পারো, আর না লিখলেও ক্ষতি নেই, তো লিখলে ভালো হয়, আমরা জানি বলে। সুদ সমান PTR/100। তাহলে পি সমান কত, x গণিত 1 গণিত 5/100। ঠিক আছে, 5, 20, 100 করতে পারো, বা এটাই রেখে দাও, শেষে 100 রাখো, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে কত, 5x/100 টাকা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমাদের সুদ হলো, তাই না? এবার আমরা লিখবো কি পোস্ট অফিসের ক্ষেত্রে, বুঝতে পারলে আশা করি। তো ব্যাংকের ক্ষেত্রে সুদ বার করলাম, এবার করবো কি পোস্ট অফিসের ক্ষেত্রে। দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে কি, পোস্ট অফিসের ক্ষেত্রে ধরো আসল কত, 1 লক্ষ মাইনাস x টাকা। সুদের হার কত বলেছে দেখো, 6%। সময় তো আমাদের ফিক্সড বার্ষিক, দুটো ক্ষেত্রে 1 বছরের জন্য ঘটে, 1 বছর। তাহলে এক্ষেত্রে সুদ কী হবে, সুদ আমাদের কী হবে, তাহলে সুদ এটা I1 যদি ধরি, এটা সুদ, তাহলে এটাকে I2 করবো আমরা। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো, আমরা জানি সুদ সমান করে লিখতে পারো, লিখতে পারো, আমরা জানি, আর নাও লিখতে পারো। তো সুদ কী হবে, PTR/100। এগুলো যদি P1 R1 T1 ধরো, P2 R2 T2 ধরতে পারো। ঠিক আছে, নিজের সুবিধাজনক এখানে P1 R1 T1 ধরলে এটা P2 R2 T2 ধরতে পারো। তাহলে এবার দেখো এটা কত, 1 লক্ষ মাইনাস x গণিত T সমান কত, 1, আর সমান 6/100। তো এটাই রাখলাম, এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ হলো এত টাকা, আর ব্যাংকের ক্ষেত্রে সুদ হলো এত টাকা। তাহলে দেখো কী বলছে, দেখো বলছে প্রতি বছর সুদ বাবদ, মানে 1 বছর আর কি বার্ষিক, প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। মানে ব্যাংকে যে সুদ পান আর পোস্ট অফিসে যে সুদ পান, ওই টোটাল সুদটা হয় কত, 5,400 টাকা। তাহলে আমাদের কী হবে, প্রশ্ন অনুসারে বা শর্তানুসারেও লিখতে পারো, প্রশ্ন অনুসারে। তো প্রশ্ন অনুসারে আমাদের কি, দেখো আমাদের এই সুদটা, এই 5x/10 যেটা হলো 5x/100, সরি, এটা প্লাস এটা সমানই 5,400, এটাই আমাদের করতে হবে, তাই না? তাহলে 5x/100 প্লাস 1 লক্ষ মাইনাস x, 6 গণিত 1 মানে 6 ইন্টু 6/100 সমান কত, 5,400। দেখো এটাকে আমি যদি লসাগু করি কী হবে, 100 লসাগু 5x প্লাস, দেখো এর সাথে যদি আমি এটা করি গুণ করি, তাহলে কী হবে, 6 লক্ষ মাইনাস 6x সমান 5,400। এবার আমি কিছু না, মানে ধরো এখানে নিচেতে দেখাচ্ছে, কোনাকুনি গুণ করবো,
তাহলে কত হবে দেখো 6 লক্ষ, এখানে লিখলাম 6 লক্ষ 5 মাইনাস 5x আর 6x এর বিয়োগ x, আর এটা যদি কোনো করি কী হবে, ঠিক আছে। এবার যদি মাইনাস এক্সটা সমানে এইদিকে নিয়ে যায় প্লাস এক্স হবে, আর এই যে 5,40,000 টাকা যদি সমানে এইদিকে নিয়ে যায় মাইনাস হবে, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এক্স সমান কী হবে 6 লক্ষ মাইনাস 5,40,000, ঠিক আছে। তো 6 লক্ষ থেকে 5,40,000 বাদ দিলে কত হবে, এক্স সমান কত 60,000। তাহলে এক্স সমান কী ধরেছিলাম, ব্যাংকে কত টাকা রেখেছিলাম, ব্যাংকের ক্ষেত্রে আসল, তাহলে অতএব লিখবো ব্যাংকে টাকা রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে টাকা রেখেছিলেন কত, 1 লক্ষ মাইনাস এক্স মানে 1 লক্ষ মাইনাস 60,000, এক্স মানে তো 60,000 টাকা। তাহলে দেখো 1 লক্ষ মানে 60,000 মানে কত 40,000 টাকা, তাই তো, বাস এটাই আমাদের উত্তর। তাহলে ব্যাংকে টাকা রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে টাকা রেখেছিলেন 40,000 টাকা। তাহলে এই ছিল আমাদের অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তারপর দেখো 17 অঙ্ক কী বলছে দেখো, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রাখে। সে একই অঙ্ক আগের মতনই, তাহলে ওটা ব্যাংক আর পোস্ট অফিসে রেখেছিল, এটা বলছে দুটি আলাদা আলাদা ব্যাংকে রাখেন, ভাগ করে জমা দিয়েছিলেন। বলছে একটি ব্যাংকের বার্ষিক সহজ সুদের হার 6%, অন্য ব্যাংকের সহজ সুদের হার 7%। তাহলে একটি ব্যাংকের সহজ সুদের হার কত বলেছে 6%, আর অন্য ব্যাংকটি সহজ সুদের হার বলেছে কত না 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে 2 বছর পর এই সুদ বাবদ তিনি 1,280 টাকা পাচ্ছেন। তাহলে এখানে একের ক্ষেত্রে বার্ষিক 1 বছর বলে দিয়েছিল, আর এখানে বলছে 2 বছর। তাহলে তিনি ব্যাংক থেকে কত টাকা জমা দিয়েছিলেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো খুবই সহজ, একটু কঠিন নয়, খুবই সহজ প্রশ্ন। দেখো তাহলে আমি এবার কী করব, 17 অঙ্কটা তাহলে সেম কেস। তাহলে আবার বলি, যদি কোনো টাকা ধরো আমি আবার যেটা বলছি, ধরো কোনো একটা পার্ট যদি ধরো তুমি 50 টাকা যদি ধরো একটা ব্যাংকে রাখলে, 50 টাকার মধ্যে ধরো 20 টাকা একটা ব্যাংকে রাখলে, তাহলে অপর ব্যাংকে কত টাকা রাখবে 30 টাকা, সেই সেম কেস। তাহলে আমি কী করবো, ধরি তিনি প্রথম ব্যাংকে, রেখা দিদি আর কি, রেখা দিদিকে তিনি হিসেবে লিখে দিলাম, তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা, ঠিক আছে। তাহলে এবং তিনি দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন কত হবে 10,000 মাইনাস X, টাকা। তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা, আর দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন কত 10,000 মাইনাস X টাকা। তাহলে সময়টা দুটো ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড, তাহলে সময় ঠিক সমান কত 2 বছর, ঠিক আছে, সময় 2 বছর। এবার দেখো তাহলে আমি যদি প্রথম ব্যাংকের ক্ষেত্রে পয়েন্ট করি, প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল তো আমি পেয়ে গেছি, ঠিক আছে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে বেশ আমি লিখছি একবার, আসল P সমান X টাকা
ব্যাপারটা বুঝতে পারলে তো, যে রেখা দিদি নামক এক ব্যক্তি যে 10,000 টাকাকে আলাদা আলাদা দুটো ব্যাংকে ভাগ করেন। তাহলে কোন ব্যাংকে কত রেখেছিলেন এটা হচ্ছে উত্তর। আমরা তো জানি না কোন ব্যাংকে কত রেখেছিলেন, তো ধরি একটা ব্যাংকে X টাকা রাখলে অপর ব্যাংকে 10,000 মানে X টাকা, তাহলে সাথে আসল সমান X টাকা সময় তো আমরা জানি। তো এক্ষেত্রে সুদের হার বলে দিয়েছে 6%, প্রথম ব্যাংকটায় 6%, ঠিক আছে। তাহলে আমাদের সুদ কত হবে? সুদ আমরা জানি তোমরা লিখতে পারো নাও লিখতে পারো কেন, ঠিক আছে। আমরা জানি সুদ যেমন তাহলে কী হবে PTR/100, PTR মানে এখানে P মানে X, T মানে তো 2 বছর, R মানে 6/100। আমি বলবো এই 100 ক্যালকুলেটিভটা 100ই থাকুক, তাহলে আমাদের পরবর্তীকালে সুবিধা হবে এত টাকা ক্যালকুলেশন করতে। তাহলে 12x/100 টাকা, এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে হলো, ঠিক আছে। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখো আসল 10,000 মাইনাস X টাকা, সুদের হার কত? দেখো সুদের হার বলে দিয়েছে 7%, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বলে দিয়েছে 7%। তাহলে বছর তো আমরা সময় তো আমরা জানি, তাহলে কি আমরা জানি কী হবে I সমান PTR/100। আমি PTR/100 লিখছি না, আমি একবারে উত্তর করে দিচ্ছি 10,000 মাইনাস X, T মানে 2 আর R মানে 7/100। ছোটো করলে হতো, কারণ এখানে 50 হতো, বেশ 100টাই আমি রাখলাম আমাদের হিসাব করতে সুবিধা হবে বলে, ঠিক আছে। আমি 100টাই রেখে দিলাম। এবার দেখো প্রশ্ন অনুসারে, তাহলে 2 বছরে প্রথম ব্যাংকে এবং দ্বিতীয় ব্যাংকে যে সুদ পায় সেই সুদ বাবদ মোট বলে দিয়েছে কত? 1280 টাকা পান। কত টাকা পান? 1280 টাকা। তাহলে দেখো এই ক্ষেত্রে আয় ছিল কত আমাদের? 12x/100, তাহলে 12x/100 প্লাস এইদিকে সুদ হয়েছে 10,000 মাইনাস X, আর 7 দুগুণে 14 ধরো, তাহলে আমি 14ই লিখে দিলাম এখানে, /100 সমান কত? 1280। তো এই জায়গাটা টাকা লেখা হয়নি, টাকাটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি যদি লসাগু করি, 100 লসাগু হলো 12x প্লাস এর সাথে যদি গুণ করি, 14কে 14 4টে 0 মাইনাস 14x সমান কত? 1280। এটা কোনাকুনি যদি গুণ করি কী হবে? তাহলে 12x মাইনাস 14x মানে প্লাস মাইনাস বিয়োগ হবে, তাহলে 14 2 4টে 0 1,40,000 মাইনাস 2x সমান কত? 1280, আর এদিকে দুটো 0 মানে 1,28,000, ঠিক আছে। এবার মাইনাস 2x ওদিকে গেলে প্লাস 2x, আর এইটা ওদিকে গেলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যেতে গেলে মাইনাস, তাহলে কী হয়ে যাবে? তাহলে 2x সমান কী হবে? 1,40,000 মাইনাস 1,28,000, তাহলে 1,40,000 থেকে 1,28,000 বাদ দিলে কত? 12,000, 12,000, তাই না? তাহলে 2x সমান যদি 12,000 হয়, তাহলে x সমান কত হবে? 12,000/2, পিছিয়ে 12 0 0 0, তাহলে x সমান কত? 6,000 টাকা, তাই তো। তাহলে অতএব প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন, কত টাকা জমা রেখেছিলেন? X টাকা, তার মানে X মানে কত? 6,000, তাহলে 6,000 টাকা প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন, 6,000 টাকা। আর দ্বিতীয় ব্যাংকে তিনি জমা রেখেছিলেন রেখা দিদি, দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে 10,000 মাইনাস X, 10,000
মাইনাস এক্স মানে 6,000 টাকা। তাহলে কত আমাদের হলো 4,000 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পারলে, খুবই সোজা অঙ্ক, ঠিক আছে, একেবারেই সোজা। তাহলে আমি কী করলাম, তিনি প্রথম ব্যাংকে ভেবেছিলাম এক্স টাকা রেখেছে, ধরে নিয়েছিলাম, আর দ্বিতীয় ব্যাংকে 10,000 মানে এক্স টাকা রেখেছেন। সময় ছিল আমাদের 2 বছর। তো প্রথম ব্যাংকের ক্ষেত্রে কি সময়টা 2 বছর, মানে প্রথম ব্যাংক এবং দ্বিতীয় ব্যাংক উভয় ক্ষেত্রেই ফিক্সড। তাহলে আসল দেখো এক্স টাকা, প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 6%, সেক্ষেত্রে সুদ বার করে নিলাম। আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল বার করলাম, আসল বলে দিয়েছে, আর সুদের হার ছিল মানে আয় বা সুদ বার করলাম, ইন্টারেস্টটা বা সরল সুদ বার করলাম। তো বলেছে এই 2 বছরের জন্য প্রথম ব্যাংকে ও দ্বিতীয় ব্যাংকে যে সুদ হবে বইয়ে বলে দিয়েছে, সে ওই মোট সুদটা, দুটো সুদের মোট সুদটা হবে 1,280 টাকা। তাহলে দেখো ও দুটো মিলিয়ে যোগ করে 1,280 করে দিলাম, দিয়ে সমাধান করে দিলাম সিম্পল। তাহলে এক্স ওয়ান আমাদের কত বেরোলো, এক্স ওয়ান বেরোলো আমাদের একটা 6,000 টাকা, আর এক্স ওয়ান 6,000 বেরোলে মানে প্রথম ব্যাংকের জন্য 6,000 এক্স ধরেছিলাম 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলাম 4,000 টাকা। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক দেখো 18 অঙ্কটা। 18 অঙ্কটা বলছে কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। কত দিল, ব্যাংকে 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 তুলে নেন। তাই কী বলছে, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়া হয়, পর 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর 3,000 তুলে নিল। বেশ নিল। তারপর বলছে টাকা তুলে নেওয়ার 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা করলেন। ওই বছর শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন। তাহলে এটা সেই 1 বছরের খেলা। তাহলে এটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো আমি এটা করলাম, ধরো এটা বছরের শেষে মানে এটা জানুয়ারি মাস করলাম, এটা ফেব্রুয়ারি মাস করলাম, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা জুলাই, এটা আগস্ট, এটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। তো অঙ্কটা কী বলেছে দেখো ভালো করে বুঝবে। বলেছে যে কি না, কোনো ব্যাংকে 5% সরল সুদে হাত দেয়। তাহলে এখানে আমাদের আর সমান ফিক্সড করে দিয়েছে 5%, তো 5% হলো। ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথম 15,000 টাকা জমা করে দেওয়ার 3 মাস পর। তাহলে আমাদের এই দেখো এই যে 15,000 টাকা জমা করলেন, এরা কত মাস পর্যন্ত খাটলো, 3 মাস পর্যন্ত, তাই তো। 3 মাস পর্যন্ত আমাদের কত টাকা খাটলো, 15,000 টাকা খাটলো। বেশ, এই 3 মাস পর্যন্ত খাটলো। তারপরে কি বলেছে, 3 মাস খাটার পর 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন। বেশ, তুলে দিল। তা 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, যে টাকাটা থাকলো পরে সেই টাকাটা আবার 3 মাস খাটলো। তাহলে দেখো এইখান থেকে এটা আবার খাটলো এপ্রিল মে জুন পর্যন্ত খাটলো কি 15,000 টাকা থেকে 3,000 টাকা তুলে নিয়েছিলেন। তাহলে এই মাসের জন্য খাটলো কত, 12,000 টাকা। এই 3 মাস খাটলো 12,000 টাকা। তারপরে কি বলছে যে না, ওই 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা করেন। তাহলে এই যে 3,000 টাকা তুলে নেওয়ার পর এই 3 মাস খাটার পর এইখানে যে পুরো আছে সেটা আবার কী করলো, 8,000 টাকা আবার যোগ করলো। 8,000 টাকা যোগ করলো এবং বাকিটা করলো। তাহলে 1 বছর যদি কেস হয় তাহলে 6 মাস খাটলো। তাহলে বাকি পুরো কত মাস, আর 6 মাস পুরো আছে। তাহলে এই বাকি এই 6 মাসটা কত টাকা খাটাইলো, ওই 12,000 টাকা তো ছিল, তার সাথে কী করলো আর 8,000 টাকা কী করে দিল, যোগ করে দিল। তাহলে এই 6 মাস ক টাকা খাটলো, আমাদের 20,000 টাকা খাটলো, তাই না। এই 6 মাস আমাদের 20,000 টাকা খাটলো। মানে ব্যাপারটা বুঝবে কিন্তু, আবারও বলছি যে 8টা আমাদের ফিক্সড, আমাদের একটা বছরের স্কেল করে নিয়েছি। মানে যে বছরের প্রথমে, অর্থাৎ তাহলে বছরের প্রথমে মানে জানুয়ারি মাস, বছরের প্রথমে টাকা জমা দেওয়া হয়েছিল কত টাকা, 15,000 টাকা। বেশ, 15,000 টাকা জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পর 3 মাস পর 3,000 টাকা তুলে নিলাম। দেখো তাহলে 15,000 টাকা জমা দিলাম, 3 মাস খাটলো। তারপর আবার দেখো 3 মাস পর তুলে নিলাম। তার মানে এবার 3 মাস পর তুলে নিলে 12,000 টাকা থাকলো। এই 12,000 টাকাটা বলেছে দেখো ওই টাকা তুলে দেওয়ার 3 মাস পরে আবার, তার মানে এটা 3 মাস খাটলো 12,000 টাকাটা। তা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 জমা করলেন। তাহলে এবার এটা 3 মাস খাটার পর ওই 12,000 টাকা করেছে, তার সাথে আবার 8,000 যোগ করলাম, দিয়ে 20,000 টাকা হলো। 20,000 টাকা বাকি সময়টা খাটলো, তাই না। 20,000 টাকা বাকি সময় খাটলো। তাহলে এইটা খাটলো 3 মাস, এইটা খাটলো 3 মাস, আর এই 20,000 টাকা খাটলো দেখো 6 মাস, একদম জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তাহলে অঙ্কটা
খুবই সোজা। দেখো কী করবো তাহলে, বলতে আমাদের সুদের হারটা ফিক্স, সবার ক্ষেত্রে সুদের হার এক। তাহলে কী করবো, প্রথমে লিখে দেবো বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার আমাদের ফিক্সড, সবার ক্ষেত্রে ফিক্সড, তাই এটাকে আমি কী করলাম, প্রথমে লিখলাম কত না 5%। দেখো বার্ষিক সরল সুদের হার কত, 5% আমার ফিক্সড, ঠিক আছে। এবার প্রথম ক্ষেত্রে বলে পয়েন্ট করব, এক একটা পয়েন্ট করবো, এক একটা করবো, পয়েন্ট করে করে করলে কী বলতো, তোমরা নিজেরা ভালো বুঝতে পারবে, আবার মাস্টাররা যাকে দেখাবে উত্তরটা সেও ভালোভাবে বুঝতে পারবে, এক্সামিনার আর কি। তাহলে আসল, ধরো প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে, তৃতীয় ক্ষেত্রে 3টে ক্ষেত্র করবো, তো এখানে 3টে ক্ষেত্র করবো। তাহলে এখানে আমি আসল P1ই ধরছি, ধরো তাহলে আসল আমি কী ধরছি, P1 তখন কত, তাহলে আমাদের কত টাকা কাটলো প্রথম 3 মাস, 15,000 টাকা প্রথম ক্ষেত্রে। সময় কি, সময় তাহলে আমি T1 ধরছি, এটা T1 সময় কত, 3 মাস কাটছে। আর আমি বলেছি সময়কে বছরে বার করতে হবে, তাহলে 3/12 বছর, তাই তো। সুদের হার ফিক্সড, তাহলে সুদ কি আমরা জানি, সুদ আমরা জানি সুদ। তা প্রথম ক্ষেত্রে সুদকে আমি I1 ধরলাম, I1 সমান কি PTR/100, তাহলে এখানে P কত 15,000, T কত 3/12 মানে 3 আর নিচেতে 12, আর মানে কত, আর মানে তো ফিক্সড 5/100, ওই একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, 3 4 12 হলো, 2 2 4, 2 75 150, তার মধ্যে কত হলো, 5 5 25, 5 5 7 35, 37, 375/2 টাকা, 375/2 টাকা, তার মধ্যে কত, 2 1 2, 2 8 16, 2 7 14, 1 15, 2 5 10। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ আমাদের কত হলো, প্রথম ক্ষেত্রে সুদ হলো আমাদের 187.5 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদটা বার করবো, দ্বিতীয় ক্ষেত্রে বলে পয়েন্ট করলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের কি না, সুদের হারটা তো ফিক্সড, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুদের হার ফিক্সড, তাহলে আসল, তো দ্বিতীয় ক্ষেত্রে আসল আমাদের কি P2 ধরলাম, P2 সমান কি 3,000 টাকা তুলে দিল, তাহলে লিখলাম 15,000 মাইনাস 3,000 সমান কি 12,000 টাকা, 12,000 টাকা। তাহলে সুদের হার ফিক্সড, তাহলে সময় এটা আমাদের কতদিন কেটেছে, 3 মাস কেটেছে, তো 3 মাস, আর 3 মাস সমান কি 3/12 বছর। তাহলে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ আমরা জানি, আর লিখলাম না। I2 সমান কি PTR/100, এখানে P 12,000, T সমান কত 3/12, দেখো নিচে 12 লিখে দিলাম, আর মানে কত, আর মানে তো ফিক্সড 5/100, এই একটা শূন্য কাটলো, এটা শূন্য কাটলো, তখন 12 1 12 0, ঠিক আছে, 5 3 15, 15 10, 150 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুদ কত হলো, 150 টাকা হলো, দ্বিতীয় ক্ষেত্রে হলো। এবার তৃতীয় ক্ষেত্রে সুদ বার করবো, তৃতীয় ক্ষেত্রে আসল, P3 এটা কত, আমাদের তৃতীয় ক্ষেত্রে কী হবে, 12,000 টাকা থেকে আবার 8,000 টাকা যোগ হয়েছে, 20,000 টাকা। মনে রাখবে এই তৃতীয় ক্ষেত্রে যেটা আসল সেটাই কিন্তু আমাদের মেন আসল, ঠিক আছে, সেটাই আমাদের মেন মূলধন। তাহলে সময় কত দিন কেটেছে, সময় দ্বারা কেটেছে কত, 1 বছর, 1 বছর মাইনাস 3 মাস প্লাস 3 মাস,
কারণ আমরা দেখো 1 বছর মাইনাস 3 মাস প্লাস 3 মাস কেন করলাম, কারণ ওটা আমাদের 1 বছরের জন্য কেসটা হচ্ছিলো বা বার্ষিক হচ্ছিলো, তাহলে আমাদের 3 মাস টাকাটা তোলা করা হয়েছিল, তোলা না তোলা আবার জমা দেওয়া এরকম হয়েছিল। তারপরে যেটা বাকিটা পড়ে আছে সেটাই আমাদের সময়। তাহলে 1 বছর মানে কি 12 মাস মাইনাস 3 মাস প্লাস 3 মাস মানে 6 মাস, তাহলে কত হবে 6 মাস। আর 6 মাস মানে কত বছর, 6/12 বছর, বছরে করে নিলাম, সময় হয়ে গেল। এবার এক্ষেত্রে সুদ কী হবে, তৃতীয় ক্ষেত্রে সুদ T3 করবা, সুদ I3 সমান কত হবে, তাহলে PTR/100, পি এখানে কত 20,000, টি কত এখানে 6/12, আর কত, আর তো 5 ফিক্সড বাই 100, এটা কাটলো 6 2 12 হলো 2 100 200, তাহলে উত্তর কত, তৃতীয় ক্ষেত্রে সুদ হলো আমাদের 500 টাকা। তাহলে তৃতীয় ক্ষেত্রে সুদ 500 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে সুদ দেখো 150 টাকা, সরি এখানে সময় এটা T2 হবে। আর প্রথম ক্ষেত্রে সুদ কত আমাদের 187.5 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের মোট সুদ কত হবে, তাহলে মোট সুদ I সমান কী হবে, I1 প্লাস I2 প্লাস I3, তাহলে কত 187.5 মানে I1 প্রথম ক্ষেত্রে সুদ, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হয়েছিল 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ হয়েছিল 500 টাকা। তাহলে এগুলো যোগগুলো কত হবে আমাদের 500 837, 837.5, আর টাকা হলে একটা শূন্য বসিয়ে দিতে পারে এদিকে, কোনো অসুবিধা নেই। তাহলে এত টাকা, তাই তো 837.50 টাকা। এবার আমাদেরকে কোশ্চেনে কী বলেছে, কোশ্চেনে বলেছে দেখো ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, তাহলে সুদে আসলে কত টাকা পাবেন, এটা সুদ বেরোলো। আর আসল কি আমাদের শেষ ক্ষেত্রে যেটা আসল হয়েছিল সেটা হচ্ছে আমাদের আসল, শেষ ক্ষেত্রে আসল কত হয়েছিল আমাদের 20,000 টাকা, তৃতীয় ক্ষেত্রে আসল আমাদের 20,000 টাকা ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের মেন আসল, তাই তো। তাহলে অতএব দীপুবাবু সুদে আসলে সমান এত টাকা পাবেন, সুদে আসলে তিনি এত টাকা পাবেন, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্কটা দেখো খুবই সোজা। প্রথম দেখো আমাদের এই পার্টটা যদি কেউ বুঝে যাও, এই বছরের যে স্টেটমেন্টটা দিয়েছে মাস দিয়ে, এটা যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমরা অঙ্কটা বুঝে যাবে, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট অঙ্ক 19-এর দাগে, আমার মতে এই চ্যাপ্টারে 19-এর দাগের অঙ্কটা কিন্তু সব মোস্ট ভাইটাল অঙ্ক, ঠিক আছে। 19-এর দাগের অঙ্কটা দেখো বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। রহমত চাচা নামে একজন ব্যক্তি ব্যাংক থেকে টাকা ধার নেন 12% সরল সুদের হারে, কী করবে বলে, নাকি বাড়ি করবে বলে। কত টাকা ধার নেন, 2,40,000 টাকা, তাহলে টাকাটা উল্লেখ করে দিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর তিনি যে বাড়িটি তৈরি করেছেন ওই বাড়িতে বাড়ি ভাড়া দেন, ধার নেওয়ার 1 বছর পর, ঠিক আছে। ধরো আমি যদি আজকে এবছর এই সময় যদি বাড়ি ভাড়া নিই, মানে এই সময় বাড়ি ভাড়া নিই, তাহলে এর আগের বছর অর্থাৎ 2025 সালে এই রকম দিনে আমি ব্যাংক থেকে টাকাটা ধার নিয়েছিলাম, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি বলেছে না, ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে একটা ভাড়া দেন যে প্রতি মাসে ক টাকা পান, ওখান থেকে বাড়ি ভাড়া ওখান থেকে 5,200 টাকা পান। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। খুব ইন্টারেস্টিং। দেখো আমাদের ব্যাংক থেকে 12% সরল সুদ হারে 2,40,000 টাকা ধার নেন বাড়ি করবো বলে, বাড়ি করলাম। 1 বছর পর, একদম 1 বছর পর সেই দিন থেকে
আমি বাড়ি ভাড়া দিলাম, বাড়ি ভাড়া থেকে প্রত্যেক মাসে পেয়েছি 5,200 টাকা করে। এবার ওই 5,200 টাকা করে পাচ্ছি এরকম করে বাড়ি ভাড়া দিয়ে ওই বাড়ি ভাড়ার টাকাটা কি আমাদেরকে এই মানে 2,40,000 টাকা প্লাস যে সুদটা হবে সেই সুদটা সহ আমাকে কিন্তু কী করতে হবে, শোধ করতে হবে। একদম ওই বাড়ি ভাড়ার টাকা থেকে 1 টাকাও ঘর থেকে দেবো না, ঠিক আছে? মানে এক কথায় যে বলে না মাছের তেলে মাছ ভাজা, এটাই হচ্ছে ব্যাপার। 1 টাকা বাড়ি থেকে দেবো না, বাড়ি ভাড়ার টাকা থেকেই আমি আমার টাকাটা শোধ করবো। তাহলে দেখো 19-এর দাগের অঙ্কটা দেখো। তাহলে আমাদের কী করবো, তাহলে আমাদের প্রথম ধরি যেটা বার করতে দেবো সেটা ধরতে হবে। তাহলে ধরি, তাহলে আমাদের সময়টা বলেছে যে কত বছরে শোধ করবো, কত বছরে শোধ করবো তুমি জানি না। তাহলে লিখবো ধরি ব্যাংকের টাকা তিনি সুদসহ টি বছরে, সময়টাকে টি ধরে নিলাম, ঠিক আছে, টি বছরে শোধ করবেন। ধরে নিলাম তাহলে ব্যাংকের টাকা যেটা ধার নিয়েছিলেন 2,40,000 টাকা, তিনি কী করবেন যে তিনি সুদ সহ একদম টি বছরে শোধ করবেন। এবার দেখো আমাদের আসল টাকাটা তাহলে আমাদের কি, ব্যাংক থেকে যেটা নিয়েছিলেন সেটা আসল টাকা, তাহলে 2,40,000 টাকা, ঠিক আছে। এবার সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট কত হারে আমাদের নিই, 12% হারে। আমাদের সুদ কী হবে, আমরা জানি সরল সুদ আই সমান পি টি আর বাই 100। তাহলে দেখো পি সমান কত, আসল 2,40,000, টি মানে তো টি সময়, আর আর মানে কত 12 বাই 100। এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 24 × 12, তাহলে দেখো 240 আর 24 × 48 মানে 288, তাহলে 288,000 টাকা, ঠিক আছে। তাহলে এই 2,40,000 টাকার আমাদের সুদ হলো কত, এই 28,800 টাকা। এবার আমাদের তো সুদ সহ শোধ করতে হবে, মানে কি আসল প্লাস সুদ, মানে সুদ আসলে শোধ করতে হবে। তাহলে আমাদের সুদ আসলে কী হবে, এটা সুদ আসলে কি 2,40,000 প্লাস 28,800 টাকা। তাহলে আমাদের কি, আমাদের 2,40,000 টাকা এবং তার সুদেটা, টোটাল এই সুদে আসলে আমাদের টাকাটা শোধ করতে, মানে এই টাকাটাকে আমাদের শোধ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার দেখো ধার নেওয়ার 1 বছর পর তিনি কী করেছেন, বাড়ি ভাড়া দিয়েছেন। বাড়ি ভাড়া থেকে প্রত্যেক মাসে আয় কত করছেন, 5,200 টাকা। তাহলে লিখব এখন তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে, T-1 বছর কেন হচ্ছে, কারণ আমাদের টাকাটা ধার নিয়েছি টি বছরে, তাহলে আমাদের টি বছরে যে টাকা ধার নিই তার 1 বছর পর থেকে কী করেছি, আমাদের বাড়ি ভাড়া দিয়েছি। তাহলে বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে, তাহলে বছরটা T-1 হয়ে যাবে। কারণ আমাদের বাড়ি ভাড়া যে যখন আমরা যখন আমরা ধরো এই দেখো এই টি সময় টাকাটা ধার নিয়েছি, মানে এই সময় আমাদের সময়টা হচ্ছে টি। তাহলে এবার বাড়ি ভাড়া দিয়েছি যেদিন আমি টাকা ধার নিয়েছি তার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে সময়টা T-1 হয়ে যাচ্ছে। তাহলে T-1 বছরে সুদ সহ টাকাটি পরিশোধ করবেন, ব্যাংকের টাকা শোধ করবেন, সুদ সহ ব্যাংকের টাকা পরিশোধ করবেন, ঠিক আছে। এইটা হলো অ্যাকচুয়াল ভাষা। তা তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে T-1 বছরে সুদ সহ
ব্যাংকের টাকা পরিশোধ করবেন। ঠিক আছে, তাহলে দেখো বাড়ি ভাড়া দেন, এক মাসে ক টাকা পান, তাহলে এক মাসে ভাড়া পান কত টাকা, 5,200 টাকা। এক মাসে ভাড়া 5,200 টাকা, আমাদের এক বছরে কত পাবে, এক বছর, তাহলে এক বছর বা 12 মাস একই ব্যাপার, এক বছরে বা 12 মাসে, তাহলে এক মাসে যদি 5,200 টাকা পান, তাহলে 12 মাসে নিশ্চয়ই 5,200 গণিত 12 টাকা পাবে, তাই তো। তাহলে এক মাসে কত পাবে, এক মাসে পাই 5,200 টাকা, তাহলে 12 মাসে কত পাবে, T-1 বছরে কত পাবে, T-1 বছর, কারণ আমাদের বাড়ি ভাড়া তো দিন সময় যেটা ধরেছি তাতে এক বছর পর থেকে, তাহলে T-1 বছরে ভাড়া পান কত, 5,200 ইন্টু 12 ইন্টু T-1 টাকা, তাই তো। তাহলে এবার 5,200 সাথে যদি আমি 12 গুণ করি, কত, 52 সাথে 12 গুণ করলে দেখো কত হচ্ছে, 52 ইন্টু 12, তাহলে কত, 624,000 T-1 টাকা, তাই না। আর আমাদের এই T-1 বছরটা কেন লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ বাড়ি ভাড়া সময়টা যেটা হবে তার এক বছর পর থেকে বাড়ি ভাড়া দেন। তাহলে এই দেখো এইটা সুদে আসলে যে টাকাটা শোধ করেন, সুদে আসলে টাকাটা শোধ করবে, যেটা সুদ হয়েছে সেইটাই আমাদের এই বাড়ি ভাড়ার এই টাকা থেকে শোধ করবেন। তাহলে প্রশ্ন অনুসারে ওই সুদে আসলে 2,40,000 প্লাস 28,800 সমানই এই T-1 বছরে অর্থাৎ বাড়ি ভাড়ার টাকা থেকে শোধ, তাই না, এখান থেকে শোধ করবে। তাহলে দেখো এবার 2,40,000 প্লাস 28,800 সমান, এবার দেখো গুণ করছি, 62,400 মাইনাস 62,400। এবার এই 62,400 যদি এই ধরো এই 28,800টা ওইদিকে যাবে আর এইটা এদিকে আসবে, তাহলে এইটা প্লাস হচ্ছে, এদিকে মাইনাস আছে, মাইনাস আছে, এদিকে প্লাস, তাহলে আমাদের অ্যাকচুয়াল কী হবে যে 62,400 প্লাসটা দিকে গেলে মাইনাস হয়েছিল, তাহলে 28,800, আর এই মাইনাসটা ওইদিকে যে ছিল বললাম, তাহলে কত, ওইদিকে ছিল 2,40,000 প্লাস 62,400, তাই তো। এবার দেখো আমাদের বিয়োগ করতে হবে, তো বিয়োগে ধরো টিটা আমাদের থেকেই গেল, 0 থেকে গেল, 8 আর কয় 14, 6 14, 9 আর কয় 12, 3 12, 3 আর কয় 6, 3 6, 33,660 হলো। আর এটা যদি যোগ করি কত হবে, 0 0 4 2 6 4 10 0 10 1 2 1 3 এত, তাহলে টি সমান কত হবে, গুণা যদি গেলে ভাগ, তাহলে 3 0 2 4 0 0 বাই 3 3 6 0 0, তাই না। এটা হলো, তবে এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এখানে 6 আছে, তাহলে 6-এর সাথে কত গুণ করে বেশ আমি ছোটো করি, কাটাকাটি করি, দেখো 4 8 32 1 33 4 4 16, 4 7 28 আর 2 30, 4 5 20 আর 2 22, 4 6 24, ঠিক আছে। তারপর দেখো দেখো 9 দিয়ে যাবে, 9 4 36 7 3 9 12 3 75 9, তাহলে আমাদের কত, টি সমান 9 বছর। তাহলে কী হলো, তাহলে অতএব কী কোশ্চেন দিয়েছে যে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, তাহলে ওই তিনি 9 বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা
সুদ সহ শোধ করবেন। হয়ে গেল। তারপরে 20 অঙ্কটা দেখো কী বলছে। বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা প্রত্যেককে 1,20,000 টাকা পাবে। বুঝতে পারলে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ে বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়েরা কি 1,20,000 টাকা পাবে। তাহলে ব্যাংকের বার্ষিক সহজ সুদ 10%, তাহলে আমাদের সুদের হারটা দেখো ফিক্সড করে দিয়েছে, 10% বলে দিয়েছে। এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর, তাহলে 13 বছর বয়সে যে সে বড়ো মেয়ে আর 8 বছর সে ছোটো মেয়ে, তাহলে বড়ো মেয়েরটা কাটবে 18 বছর বয়স মানে 5 বছর, আর ছোটো মেয়েটা কাটবে 8 বছর বয়স, তখন 18 বছর পর্যন্ত 18 বছর যখন হবে তখন সে 1,20,000 টাকা পাবে। তার মানে ওটা কাটবে 10 বছর। তাহলে প্রত্যেকের মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করে রাখি, তাই তো। এই 1 অঙ্কটা বুঝতে পারলে কিনা দেখো, একবার দেখে নাও 1 অঙ্কটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্ক দেখো, আমি অঙ্কটা একবার বলছি। রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ে কী হবে যখন 18 বছর বয়স হবে 1,20,000 টাকা পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে। তাহলে এবার আমি ধরে নিলাম কোন মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন জানি না, ঠিক আছে। তাহলে ধরো 20 দাগের অঙ্ক ধরি, তিনি বড় মেয়ের জন্য টাকা রেখেছিলেন X টাকা। তিনি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে কি তিনি বড় মেয়ের জন্য X টাকা এবং ছোট মেয়ের জন্য Y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। কারণ হচ্ছে কোন মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেটা উত্তর চেয়েছে, আমরা কিন্তু জানি না। এবার দেখো এখানে ব্যাংকের বার্ষিক সহজ সুদের হার তো দুটোর ক্ষেত্রেই এক, তাহলে আমি লিখে দিই, লিখব এখানে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার আর সঙ্গে কত 10%। দুজনের ক্ষেত্রে ফিক্সড, এটা তাদের লিখে দিলাম। এবার দেখো একবার বড় মেয়ের ক্ষেত্রে বার করবো, একবার ছোটো মেয়ের ক্ষেত্রে বার করবো। তাহলে পয়েন্ট করি বড় মেয়ের ক্ষেত্রে। বড় মেয়ের ক্ষেত্রে দেখো, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে আসল মানে ক টাকা রেখেছিলেন তো আমরা তো জানি না, এটা আমি ধরে নিয়েছি। বড় মেয়ের ক্ষেত্রে ধরেছি দেখো X টাকা, তাহলে আমি লিখলাম X টাকা। সুদের হার তো বলে দিয়েছি দুজনের ক্ষেত্রে 10%। তো T সমান আমাদের কত বছর কাটবে বা সময় বলে লিখি, সময়। তো বড় মেয়ের কত বছর কাটবে, বড় মেয়ের এখন বয়স কত, এখন বয়স হচ্ছে কত 13 বছর, আর আমাদের কত বছর হবে 18 বছর। তাহলে 18 বছরে যখন হবে তখন টাকাটা পাবে, তাহলে 18 - 13 সমান 5 বছর খাটবে বড় মেয়ের ক্ষেত্রে টাকাটা। এবার বড় মেয়ের ক্ষেত্রে সুদটা কত হবে দেখো, ভালো করে বুঝবা, যখন 18 বছর হবে তখন কি 1,20,000 টাকা পাবেন, ঠিক আছে। তার মানে কি ওটা সুদ আসলে পাবেন, কিছু টাকা রেখেছিলেন, ধরো আমি বলছি ধরো 5,000 টাকা রেখেছিলেন, যখন এবার 18 বছর হবে তাহলে তখন 1,20,000 টাকা পাবেন।
তাহলে এবার ওটা কি সুদে আসলে পাবেন তো, 1,20,000 টাকাটা পাবেন সুদে আসলে পাবেন তো। তাহলে এবার আমাদের আসল আমরা জানি এক্স, সুদ সমান ধরো আয়, তাহলে সুদ আয় সমান কী হবে, তাহলে সুদ আসলে কি, সুদ প্লাস আসল সমান সুদে আসল। তাহলে এবার সুদ সমান কী হবে, ওই সুদ আসল মাইনাস আসল মানে সুদ, তাই না। তাহলে সুদ আসলে কত, 1,20,000 টাকা পাবেন, মাইনাস কত এক্স, তাহলে সুদ কত হবে, আমাদের বড় মেয়ের ক্ষেত্রে সুদটা হবে 1,20,000 মাইনাস এক্স টাকা, তাই না। এটাই তো হবে, কারণ হচ্ছে এই 1,20,000 টাকা মাইনাস এক্স টাকা যে সুদ, এই সুদটা আর আসলটা যোগ হয়েই তো আমাদের কী হবে, 1,20,000 টাকা হবে, তাই না। এবার দেখো প্রশ্ন অনুসারে বা শর্তে আমরা কী জানি যে আই সমান, বা আমরা জানি বলেও লিখতে পারতাম, আই সমান পিটিআর বাই 100। তো এখানে আই সমান কত পেলাম, আই সমান পেলাম দেখো 1,20,000 মাইনাস এক্স, আর পি সমান তো এক্স, টি সমান তো কত বছরে কাটবে, এটা 5 বছরে কাটবে। আর সমান কত, আর সমান তো 10 ফিক্সড বাই 100। দেখো এই একটা শূন্য কাটলো, 5 দুগুণে 10-এ কাটলাম, 2টা কোনাকুনি গুণ করে দিলাম, তাহলে কী হলো, এক্স সমান কোনাকুনি গুণ, এখানে কিছু নয় মানে জানবা 1 আছে, ঠিক আছে। তা কোনাকুনি যদি গুণ হয়, এক্স সমান 2 × 12 = 24 দিয়ে 4টে শূন্য, অর্থাৎ 2,40,000 টাকা মাইনাস 2x। মাইনাস 2xটা এদিকে গেলে কী হবে, তাহলে এক্স প্লাস 2x প্লাস হয়ে যাবে 2,40,000, তাহলে 3x সমান কী হবে, 2,40,000, তাহলে এক্স সমান কী হবে, 2,40,000 বাই 3, তো 3 × 8 = 24, আর 4টে শূন্য হয়ে গেল, তাই না। আমাদের এক্স সমান কত টাকা হলো, এক্স সমান 80,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন, তাহলে বড় মেয়ের জন্য বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। তাই তো। এবার দেখো আমাদের ছোটো মেয়ের ক্ষেত্রে বলে পয়েন্ট করবো, ছোটো মেয়ের ক্ষেত্রে পয়েন্ট করলাম, ছোটো মেয়ের ক্ষেত্রে আসল কত, ওয়াই টাকা ধরেছি আমরা, এবার সুদের হার তো ফিক্সড, ছোটো মেয়ের ক্ষেত্রে কত সময়টা কত ধরে কাটবে, এখন ছোটো মেয়ের বয়স হচ্ছে 8 বছর, আর আমাদের 18 বছর হবে তখন টাকা হবে, তাহলে কত বছর খাচ্ছে, টাকাটা 10 বছর খাচ্ছে। এবার এই ক্ষেত্রে সুদ তাহলে কী হবে, সেই 1,20,000 টাকা পাবে, তাহলে এক্ষেত্রে সুদ তাই 1,20,000 মাইনাস ওয়াই টাকা, কারণ 1,20,000 সুদ আসলে, আর এটা আসল, তাহলে সুদ সমান সুদ আসল মানে আসল এত টাকা। আমরা জানি বা সত্যি যেমন লিখতে পারো, আমরা জানি বলেও লিখতে পারো, সত্য বলেও লিখতে পারো, যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে সত্যি কি আই সমান কি পিটিআর বাই 100, তাহলে আই সমান কত, 1,20,000 মাইনাস ওয়াই, পি সমান এখানে কত ওয়াই, টি সমান 10, আর সমান আমাদের কত 10 বাই 100, 1,000 কাটলো, 1,000 কাটলো, তাহলে পড়ে থাকলো কত, 1,20,000 মাইনাস ওয়াই সমান ওয়াই। এবার মাইনাস ওয়াইটা দিকে গেলে কী হবে, প্লাস ওয়াই হবে, তাহলে দেখো তাহলে 2y সমান কত, 1,20,000 টাকা, তাহলে ওয়াই সমান কত হবে, 1,20,000 বাই 2, 2 × 6 = 12, 4টে শূন্য, 6 পেটে মানে 60,000 টাকা, তাহলে ওয়াই সমান কত, 60,000 টাকা। তাহলে ছোটো মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন, অতএব ছোটো মেয়ের জন্য
ছোটো মেয়ের জন্য 60,000 টাকা। ছোটো মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। দেখো এই ছিল আমার অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। দেখ ভিডিও লেন্থ অনেকটা বড় হয়ে গেল, তো যারা পুরো ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা যেন তুমি পাও। ধন্যবাদ।